আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, সাবেক এমপি সাইফুল সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কোনো গোষ্ঠীর বক্তব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বললেন তারেক রহমান, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলার আহ্বান। ডাকসুতে উমামার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঘোষণা, প্যানেল তৈরিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে ছাত্র দলের দাবি। বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা সম্পদ বিশ্বের বেশ কয়েকটি দেশে জব্দ, অন্তর্বর্তী সরকারের মেয়াদে কিছু ফেরত আনার আশা। ভৌগোলিক অবস্থানের কারণে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, প্রাণহানি ক্ষয়ক্ষতি কমাতে টেকটনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণের তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনার প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে প্রত্যাশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ আন্দোলনকারীর মরদেহ পোড়ানো ও ৪ আগস্ট একজনকে হত্যার ঘটনায় করা মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল ২। সাবেক এমপি সাইফুল সহ পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি নিজের অপহরণ ও গুমের ঘটনায় অভিযোগ দাখিল করেছেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জন আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৬ জন আসামি। এর মধ্যে গ্রেপ্তার আছেন ৮ আসামি। সকালে তাদের হাজির করা হলে আদেশ দেন ট্রাইব্যুনাল ২। ৫ই আগস্টে ৬ জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ। উপস্থিত ৮ জন আসামির মধ্যে ৭ জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন, উনি রাজসাক্ষী হতে চেয়েছেন। মাওলানা দেলাওয়ার হোসেন সাইদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি নিজের অপহরণ ও গুমের জন্য শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ ৩২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে অভিযোগ দাখিল করেছেন। প্রশাসনরা নেওয়ার পরে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। এখানে লাথি দেশে অফিসে নিয়ে পিডিংরা দিয়ে বানিয়া আমাকে পিটেছে। আমি ২.৫ ঘন্টা ৩ ঘন্টা বেরিয়েছিল। এই জন্য হাতে আমার মাংস নেই, ডাইনেতে জয়েন্ট, আমি খুব নির্যাতন করে আমি বর্তমানে আছি। আসামি করেছি শেখ হাসিনাকে, যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন। সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, তাকে আমরা ২ নম্বর আসামি করেছি। নিজামুল হক নাসিম, যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে আমরা ৩ নম্বর আসামি করেছি। নাম উল্লেখ করে ৩২ জন। চানখারপুলে ৬ হত্যা মামলায় ৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৩রা ও ৪ঠা সেপ্টেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল ১। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। কোনো গোষ্ঠীর বক্তব্য আর শর্তে নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সামনে রেখে বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বলেছেন, অপকৌশলের আশ্রয় না নিয়ে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করা উচিত। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, রাজা কংসের মতোই ফ্যাসিস্টের পতন হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে। রাহুল রায়ের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে ছিল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা দিনটির তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে একটি অসাম্প্রদায়িক আর সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর ধ্বংস হয় খুনি স্বৈরাচারী রাজা কংস।
জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কংসরূপী ফ্যাসিস্টের কবল থেকে এই বাংলাদেশ এবং বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ মুক্ত হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি ইস্যুতে ঐক্যমত না হলেও স্বৈরাচার ঠেকানো ও দেশের স্বার্থে সবাইকে একমত হওয়ার আহ্বান জানান তারেক রহমান। বিএনপিকে নিয়ে অপকৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয়ে পলাতক স্বৈরাচার বিএনপির বিজয় ঠেকাও এর মতন অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, দল, মত, ধর্ম নির্বিশেষে এই দেশ সবার। দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এআইয়ের অপব্যবহার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, অপতথ্যের বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হবে। সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা জরুরি। নারী, যুব সম্প্রদায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচন নিয়ে সচেতন করার কথা বলেন সিইসি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ, মিথ্যা ভিডিও, বানোয়ার তথ্য নিয়ে ভিডিও, অপতথ্য নিয়ে ভিডিও, এগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। আমার আবেদন থাকবে, যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আপনারা দয়া করে যাচাই করে নেবেন। পাওয়া মাত্রই এটা বিশ্বাস করে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন আগে যাচাই করে নেবেন, যদি বিশ্বাস করেন আগে যাচাই করে তারপর আপনারা বিশ্বাস স্থাপন করবেন এই তথ্যের উপর। জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামাতের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিগত সময়ের মতো সংকট আর যাতে তৈরি না হয় সেজন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। তবে পিআর পদ্ধতি ছাড়া জামাত নির্বাচনে যাবে কিনা তা বলার সময় এখনও আসেনি বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অনুপ্রেরণাদায়ক অংশগ্রহণের পরও জুলাই পরবর্তী সময়ে নারীদের পিছিয়ে রাখতে এত তৎপরতা কেন, এমন প্রশ্ন রেখেছেন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষা প্রার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেছেন, এবারে ডাকসু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের পরিবর্তন আনতে হবে, আর ভোটাভুটির মাধ্যমে সবার অংশগ্রহণে প্যানেল নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভিপি পদে 48 জন, জিএস পদে 19 জন সহ 462 প্রার্থী ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যাদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে 23 আগস্টের মধ্যে তাদের আপিল করতে হবে। মিথিলা নাজনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু আসছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এরই মাঝে প্যানেল চূড়ান্ত করে ফেলেছে সব দল, আছে স্বতন্ত্র অংশগ্রহণকারীরাও। সবশেষ প্যানেল ঘোষণা করল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। গত 2 মাস যখন আমরা নানানভাবে এই প্যানেলটি নিয়ে চেষ্টা করছিলাম, তখন আমাকে নিবৃত্ত করার জন্য, সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে, এবং সকল সাবোটেজ, সকল ধরনের
বিরোধিতা মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনবো। উমামা ফাতেমা বলেন, ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে ক্যাম্পাস ও হল কেমন হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে, এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না, সেই স্বপ্ন আবার কিন্তু নানানভাবে মিয়ে আসছে। কিন্তু আমরা স্বপ্নটা কিন্তু দেখে যেতে চাই। সেই 2019 সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে এসেছিলাম, সেই ক্যাম্পাসে এসে আমি ওই স্বপ্নটা দেখেছিলাম যে এই ক্যাম্পাসের ছাত্রদের হবে। নিজেদের প্যানেলকে ইনক্লুসিভ দাবি করে অবস্থান তুলে ধরে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম এভাবে ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটা সংগঠন তাদের প্রার্থী নির্বাচিত করেছে, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে। নির্বাচনকে ঘিরে আচরণবিধি প্রকাশ করেছে চিফ রিটার্নিং অফিসার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সংস্কার, ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার, গণপরিষদ নির্বাচন ও পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আলাদাভাবে আন্দোলনে নামছে জামাতে ইসলামী, এনসিপি এবং ইসলামী দলগুলো। ওইসব দলের নেতারা বলছেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে জনগণ মেনে নেবে না। তাফিমুল ইসলামের রিপোর্ট। দেশে নির্বাচনে হাওয়া বইতে শুরু করলেও পদ্ধতিগত বিষয়ে সমঝোতা হয়নি। তার উপর রয়েছে রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও গণহত্যার বিচার। এসব নিয়ে মতপার্থক্য রয়েছে 24-এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর। নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমতের চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। তার উপরও জুলাই সনদের আইনি ভিত্তি সহ বেশ কয়েকটি ইস্যুতে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে আন্দোলনে নামছে জামাত, এনসিপি সহ ইসলামী দলগুলো। তা আমরা পিআর মানানোর জন্য, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য, আমরা অপরাধীদের বিচারের জন্য আমরা তো আন্দোলনে আছি। দ্যাট ইজ কল্ড মুভমেন্ট। ঠিক আছে, আমরা আন্দোলনে আছি। তারপরে সরকার আমরা দেখব, সরকার তো চেষ্টা করছে, কথা দিচ্ছে, আমাদের বলছে। আমরা তো আন্দোলন ছাড়াও সরকারের বিভিন্ন অংশের সঙ্গে আমাদের কথা হচ্ছে স্টেক হোল্ডারদের, তারা বলছে আমরা চেষ্টা করছি। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হলে গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে। তো সেটার দাবিতে আমরা নানাভাবে মাঠে সরব অবস্থান রাখছি। কখনো শ্রমিকদের সাথে কখনো কথা বলছি, কখনো নারীদের সাথে দেখা করছি, কখনো যারা এখানকার আলেম ওলামা সমাজ আছে তাদের কাছে যাচ্ছি, কখনো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাচ্ছি। পুরনো পদ্ধতিতে নির্বাচন হলে আগের মতোই ফ্যাসিবাদ ফিরে আসবে বলছেন তারা। বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে, কারণ যে ফরম্যাটে রাষ্ট্র চলেছে তাহলে তো সেই ফরম্যাটই থাকছে। তো ওখানে ঢুকলে তো আরেকটা হাসিনা পয়দা হবে, সে কর্তৃত্বশীল হবে। জুলাই সনদ বাস্তবায়নযোগ্য এবং এটাকে যদি এনফোর্সেবল করা না যায় তাহলে নির্বাচনের পথে হাঁটলে আমরা ইতিপূর্বে যেই ধরনের রাষ্ট্র কাঠামো দেখেছি আমরা আবার সেই একই রাষ্ট্র কাঠামোতে ফেরত যাব। তো সেটা কোনোভাবেই একটা গণঅভ্যুত্থানের পরে এত রক্ত ঝরার পরে আমরা এফোর্ড করতে পারি না। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে সব দলকে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে বলে বলছে দলগুলো। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নিহত সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সারওয়ার মেঘের কাছে পূর্বাচলে 3 কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সারওয়ার মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক সাগর সারওয়ার এই প্লটটি 2004 সালে আবেদন করে 2005 সালে বরাদ্দ পান। পরবর্তীতে 2009 সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার এই প্লট সাগর সারওয়ারের পরিবারকে বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সারওয়ারের মা সালেহা মনির এবং মাহির সারওয়ার মেঘ। প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন। বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা সম্পদ বিশ্বের বেশ কয়েকটি দেশ জব্দ করেছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, এই সরকারের মেয়াদেই ওই অর্থের কিছু অংশ ফেরত আনার বিষয়ে যথেষ্ট অগ্রগতি হবে। সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো নিয়ে কাজ করছে সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট।
প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৩৯তম বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায়। বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে ৫ বছরের একটি চুক্তি করা নিয়েও বৈঠকে আলোচনা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 10টি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। 10টা কমিশনের যে সংস্কার এটাই আমরা বাস্তবায়ন করছি না। এছাড়াও প্রত্যেকটা মিনিস্ট্রি এই আমাদের গভর্নমেন্টের দায়িত্ব গ্রহণ করার পরের থেকে তারা সবাই স্বপ্রণোদিত হয়ে এবং নিজেরা আইডেন্টিফাই করে অনেকগুলো কাজ করেছেন। মানে কয়েকশো সংস্কারের কাজ করেছেন এই প্রত্যেকটা মিনিস্ট্রি। এই সংস্কার কমিশনের সুপারিশ কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং সেইটা সামনে আরও স্ট্রিমলাইন করার কথা বলেছেন। সেক্ষেত্রে যেগুলো খুব আসল করণীয় সেগুলোর লিস্ট আমরা সামনে যেগুলো বাস্তবায়িত হচ্ছে সেইগুলো আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু আপডেট দিব। বাংলাদেশ থেকে পাচার হওয়া 40,000 কোটি টাকা উদ্ধারের অগ্রগতি জানতে চান সাংবাদিকরা। কিছু জায়গায় কিন্তু ফ্রোজেন হয়ে গেছে প্রপার্টি। তারপরে যেটা এস্টাবলিশ করতে হয় যে এটা আমাদের টাকা দিয়ে উনি ওইখানে নিয়ে গেছেন, অতএব আমরা তার টাকাটা এই পুরোটা বিক্রি করে এটাকে ফেরত নিয়ে আসা, এই কাজটা এখন আমরা করছি। এইটা খুবই টাইম কনজিউমিং একটা বিষয়। আমরা একটা দিনও অপচয় করছি না, একটা দিনও এই গভর্নমেন্ট অপচয় করছে না। আমরা আশা করছি যে আমাদের গভর্নমেন্টের সময় আমরা অবশ্যই কিছু সাকসেস আপনাদেরকে দেখাতে পারবো। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজস্ব বোর্ডের একটি বিভাগের সচিব মেধা ও যোগ্যতার ভিত্তিতে যে কোনো ক্যাডার থেকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চলছে বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন ব্যবসা ও নেটওয়ার্কিং সম্মেলন সয়কন নেক্সট 2025। 20 ও 21 আগস্ট দুদিনের এই আয়োজন হয়েছে ওয়াশিংটন হিলটন হোটেলে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কৃষি বিশেষজ্ঞ, রপ্তানিকারক ও নীতি নির্ধারকরা অংশ নিয়েছেন। ওয়াশিংটন ডিসি থেকে তানভীর আশিকের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল আয়োজন করেছে এই বৈশ্বিক সম্মেলন। এবারের মূল আলোচনার বিষয় টেকসই কৃষি, আধুনিক প্রযুক্তি এবং সয়াবিন রপ্তানির নতুন বাজার। There's magic that happens when you have those parties actually meet with each other face to face. And that's one of the really proud moments that we have, is facilitating those interactions. It's not just a contract, it's more, it's personal relationships. জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলা করে কৃষকের উৎপাদন খরচ কমানো এবং পরিবেশ বান্ধব উৎপাদন পদ্ধতি নিয়েছিল নানা সেশন। U.S. soybean farmers, in terms of negating the impacts of climate change, would, for our operation, would be to employ additional risk management techniques. We're very appreciative that we have access to crop insurance. আলোচনায় উঠে আসে মানসম্মত প্রাণী খাদ্য উৎপাদনে দক্ষিণ এশিয়ার সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষি পণ্যের অংশ নেওয়ার বিষয়। In Bangladesh, you have a large crushing industry. I'm very optimistic about the growth we continue to see in Bangladesh. এক্সপোর্ট করতে হলে এই কমপ্লায়েন্সগুলো দেখতে হবে, ভালো মানের ফিড তৈরি করতে হবে এবং ভালো মানের সয়া মিল খুঁজতে হবে, ভালো মানের সয়া বিন নিতে হবে। এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রে যদি মার্কেট ক্যাপচার করতে হয় তাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। সেক্ষেত্রে কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে আপনার ভালো সয়াবিন মিল ছাড়া কোনো গতি নাই। এক কথা আমি বলতে পারি, সরকারের এখানে আসলে কস্ট কমানোর যদি অপশন থাকে ইউএস গভর্নমেন্টের সাথে, অটোমেটিকলি বিজনেস বেড়ে যাবে। আয়োজকরা বলছেন, ক্রমবর্ধমান ভোক্তা বাজার, প্রক্রিয়াজাত শিল্প আর কৌশলগত ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে আগামী দিনে আন্তর্জাতিক সয়াবিন ব্যবসার এক গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করতে পারে। ওয়াশিংটন ডিসি থেকে তানভীর আশিক, চ্যানেল আই। ভৌগোলিক অবস্থানের কারণে তীব্র ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। প্রায় 400 বছর ধরে শক্তি সঞ্চয় করা ইন্ডিয়ান বার্মা প্লেটের শক্তিমুক্ত হলে ধ্বংসযজ্ঞ চালাতে পারে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প।
ক্ষয়ক্ষতি কমাতে টেকটনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণ, দীর্ঘমেয়াদী গবেষণা, উন্নত অবকাঠামো এবং সঠিক পরিকল্পনা সহ আগাম প্রস্তুতির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প ও আমাদের প্রস্তুতি বিষয়ে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতির অবারিত দানে পৃথিবী যেমন নান্দনিক সৌন্দর্যের আধার, তেমনি ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগে মানবজাতিকে দাঁড় করিয়ে দেয় নির্মম বাস্তবতার সামনে। বিভিন্ন গবেষণা বলছে বিশ্বে প্রতিদিন 138 বার ভূমিকম্প হয়। ভৌগোলিকভাবে বাংলাদেশ ইন্ডিয়ান, ইউরেশীয় এবং বার্মিজ টেকটনিক প্লেটের ওপর অবস্থিত। প্লেটগুলো গতিশীল থাকায় বাংলাদেশ ভূখণ্ডও আস্তে আস্তে সরে যাচ্ছে। প্রায় 400 বছর ধরে শক্তি সঞ্চয় করছে ইন্ডিয়ান বার্মা প্লেট। মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট এবং চট্টগ্রামের টেকটনিক মুভমেন্টের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প আঘাত হানার আশঙ্কা রয়েছে। ভূমিকম্প সহনীয় বিল্ডিং কোড না মানায় যে প্রলয়ঙ্করী ধ্বংসলীলা সংগঠিত হবে তা পৃথিবীর সব দুর্যোগের ক্ষয়ক্ষতিকে ছাড়িয়ে যেতে পারে। এজন্য সচেতনতার পাশাপাশি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। দেশজুড়ে প্রাকৃতিক বেষ্টনী গড়তে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে বরগুনায় বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বর্ষা জুড়েই জেলায় অব্যাহত থাকবে বৃক্ষায়ন। এমন উদ্যোগ উপকূলীয় পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। হাসান ঝন্টুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির আরেকটি রিপোর্ট। সাগরের অথই নীল জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্যের আধার উপকূলীয় জেলা বরগুনা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবেলায় এই জনপদের ঢাল হিসেবে কাজ করে ট্যাংরাগিরির সংরক্ষিত বনাঞ্চল সহ ম্যানগ্রোভ বন। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বনখেকোদের দৌরাত্ম্যে বিপন্ন উপকূলের রক্ষা কবচ। এমন বাস্তবতায় বাংলালিংকের সহযোগিতায় উপকূলে সুরক্ষা বলয় তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরগুনা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই বরগুনাতে কিন্তু ঝড় জলোচ্ছ্বাসের যে প্রভাব তাকে যদি কমাতে চাই আমাদের কিন্তু এই ম্যানগ্রোভ চারা যত বেশি লাগাবো এবং ম্যানগ্রোভ বনের যত বেশি সৃষ্টি করব, ততই কিন্তু আমরা ঝড় জলোচ্ছ্বাসকে রুখতে পারবো এবং সহনীয় পর্যায়ে রাখতে পারবো। এই ম্যানগ্রোভের গাছগুলো যেটা করে 70% পর্যন্ত কিন্তু মাটির ক্ষয় রোধ করে এই উপকূল অঞ্চলে। সুতরাং আসুন এই বর্ষায় বৃক্ষরোপণ করি এবং হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আবাসন প্রকল্প সহ স্থানীয়দের মাঝে বিতরণ করা হয় দেশীয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। আমরা আমাদের বাসার আশেপাশে গাছ লাগাবো, গাছ লাগাতে অন্যদেরকে উদ্বুদ্ধ করব। বেশি বেশি গাছ লাগাই, তাহলে আমাদের পরিবেশ নানাভাবে উপকৃত হবে। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা। বৃক্ষরোপণ একটি বাংলাদেশের জন্য, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি উজ্জ্বল নক্ষত্রের মতো। গাছ লাগালে মানুষের সবচেয়ে বেশি উপকার আসে এবং এর ফলে আজকে যে শিক্ষার্থীদের মাঝে যে আমরা যে উৎসাহ দেখেছি, আসলে একটা ভালো দিক। প্রকৃতি জীবন ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং অভিযোজন নিশ্চিতে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের আহ্বান উপকূলবাসী সহ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দেশের সবখানে ছাদ থেকে ছাদে ছড়িয়ে পড়ছে সবুজের আহ্বান। নগরের নতুন ভবন আর অবকাঠামোর ভিড়ে যখন হারিয়ে যাচ্ছে মুক্ত বাতাস, তখন মানুষ খুঁজে নিচ্ছে ছাদ কৃষির মতো উদ্যোগ। ভবনের মাঝেও সবুজ আর নিরাপদ খাদ্যের সন্ধানে ঢাকার আফতাবনগরের দেলোয়ার হোসেন গড়েছেন এক অনন্য ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার নতুন আবাসিক এলাকা আফতাবনগরের এই 8তলা ভবনে গড়া ছাদ কৃষিটি শুধু শখে নয়, কৃষির সঙ্গে যুক্ত থাকার এক অদম্য ইচ্ছের প্রকাশ এটি।
এই উদ্যোক্তা দেলোয়ার হোসেন নিজের বসতি ঠিকানাও বদলেছেন এই কৃষির ছোঁয়া পেতে। এখন আনন্দের পাশাপাশি পাচ্ছেন নিরাপদ খাদ্য। ছোটবেলা থেকেই আমি গাছপ্রিয়। আমরা এর আগে মালিবাগে ছিলাম, ওখানে আসলে এই ধরনের একটা পরিবেশ ছিল না। মনে খুব ইচ্ছে ছিল যে আল্লাহ যদি কখনো ওই ধরনের একটা পরিবেশ তৈরি করে তাহলে আমি ফল গাছ, ফুল গাছ এগুলি করব। 2600 বর্গফুট আয়তনে 2 স্তরে পরিকল্পিত কাঠামোর ভেতরে ছড়িয়ে আছে নানা জাতের সবজি আর ফলের গাছ। পরিবারে ফল দিতে পারতেছি। তারপর সবজি, শীতের দিনে যেরকম লাউ, এখন যেরকম চাল কুমড়া, শশা, এগুলি আমি এখনো ন্যাচারাল পাচ্ছি। এই এলাকায় এখন অনেকেই ছাদ কৃষি শুরু করেছেন, তবে ধারাবাহিকতা ধরে রাখতে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা আর সরকারি পৃষ্ঠপোষকতা। সরকার এবং বেসরকারিভাবে যদি কোনো সার্ভিস সেন্টারগুলো থাকে, একটা মিনিমাম একটা ফি দিব, সে এটা তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো। পাশাপাশি আমার এখানে যেই ফুল বা ফল হবে সেটা যদি আমি তার কাছে বিক্রি করি, সে আবার সেটা বিক্রি করতে পারবে। গাছগাছালি আর ফল ফসলের প্রেমী তাকে তাড়িত করেছে নতুন বাড়ি নির্মাণের পর ছাদে এমন একটি আঙিনা কৃষি বা ছাদ কৃষি তৈরি করার জন্য। এর পাশাপাশি পরবর্তী প্রজন্মকেও উদ্বুদ্ধ করেছে এই আয়োজনটি। কিন্তু এই উদ্যোক্তা মনে করছেন যে শহরে নগরে যারা ছাদ কৃষি করেন তাদের জন্য প্রয়োজন সেবা কেন্দ্রের, তাহলেই এই কাজটি সবার জন্য টেকসই হবে। ঢাকার আফতাবনগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। 2004-এর 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর 4 সেপ্টেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন তারা আশা করছেন সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল থাকবে। 12 জানুয়ারি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে নতুন করে বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছেন সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল শেখ। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়াতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান সহ কোনো দেশের সাথে বর্তমান সরকারের বৈরিতা নেই। দেশের স্বার্থ বজায় রেখে সব দেশের সাথে বাণিজ্য চলবে। পাকিস্তানের বাজারে শুল্কমুক্ত 1 কোটি কেজি চা পাঠানোর বিষয়েও আলোচনা হয়। আমরা কৃষি এবং খাদ্যপণ্য, আমাদের যেমন ফল রপ্তানি এবং আমদানি, আমরা দুটো নিয়ে আলোচনা করেছি। আমাদের আনারস রপ্তানি নিয়ে আমরা কথা বলেছি। আমরা 1 কোটি কেজি চায়ের রপ্তানির সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছি, যেখানে তারা শুল্কমুক্ত আমাদেরকে প্রবেশ অধিকার দিবে বাজারে। এবং আমাদের যে মধ্যবর্তী পণ্য যেটা আমরা আমদানি করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের সক্ষমতা তৈরি করার ক্ষেত্রে আমরা বিনিয়োগের কথাবার্তা বলেছি। ওনারা সকল বিষয়েই আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং আমাদের এই কমিশনে এই বিষয়গুলোকে প্রাসঙ্গিকভাবে উত্থাপন করে এর প্রয়োগ কৌশল নির্ধারণের জন্য ওনারা একমত হয়েছেন। রাজধানীর বিএএফ শাহীন কলেজে 3 দিনের ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 3000 শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে। সামিটের উদ্বোধন করেন বিমান বাহিনীর শিক্ষা পরিদপ্তরের পরিচালক এয়ার কমান্ডার আবুল ফজল মোহাম্মদ আতিকুজ্জামান। লায়লা নওশিনের রিপোর্ট। ইংরেজি ভাষার উপর দক্ষতা বাড়াতে 50টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিএএফ শাহীন কলেজের 8ম ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট। উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে অতিথিরা বলেন, এই ধরনের আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিতে সহায়তা করবে। Unity in diversity and provides students. English in particular has become global link, connecting nations, enhancing opportunities and widening ambitions.
ওয়াল ম্যাগাজিন, উপস্থিত বক্তৃতা, বানান প্রতিযোগিতা, কবিতা লেখা সহ 13টি মাধ্যমে এবারের আয়োজন সাজানো হয়েছে। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা শিক্ষার কার্যক্রম শুধু মাত্র টেক্সট বুকের মধ্যে সীমিত থাকবে না। আমরা রেখেছি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেগুলো ইংরেজি ভাষায় তাদেরকে দক্ষতা বাড়াতে সাহায্য করে থাকে। তো ইন্টার শাহিনের মধ্যে আমাদের চলতে থাকে কম্পিটিশন অনেক ডিফারেন্ট ধরনের, আর আমাদের অনেক পার্টিসিপেন্টস যারা আসে তারা সবাইকে আমরা চাই যে ইন্সপায়ার্ড হোক। উদ্বোধনী আয়োজনে পুরস্কার তুলে দেওয়া হয় সেরা শাহিনিয়ানদের হাতে। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের উদ্যোগে সার্ভাইকাল ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার হয়েছে। অনুষ্ঠানে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। সেমিনারের প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন ডক্টর দীপক কুমার মিত্র। এছাড়াও ছিলেন বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ হোসেন শাহরিয়ার সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্য সেবা পেশাজীবী এবং শিক্ষার্থীরা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলা আর অনাহারে গাজায় আরও 81 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজা সিটি দখলে পরিকল্পিত অভিযানের প্রাথমিক ধাপ শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জবাবে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির একাধিক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে আইসিসি। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জুলাই ফল অফ ফ্যাসিস্ট প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে আরটিভি স্টুডিওতে এই আয়োজন করা হয়। সাইরুল কবির খানের রচনায় তথ্যচিত্রটি পরিচালনা করেন রিয়াদ মাহমুদ। প্রামাণ্যচিত্রে জুলাই আন্দোলনের পেছনের প্রেক্ষাপট নিয়ে আরও কাজ করার পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র নেতা এবং আরটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা সে সময় ছিলেন। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজধানীতে বাংলা মেড এক্সপোর চতুর্থ আসর শুরু হয়েছে, চলবে 23 আগস্ট পর্যন্ত। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার 4 নম্বর হলে প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি প্রদর্শন হবে। প্রদর্শনীর লক্ষ্য বাংলাদেশে বৈশ্বিক মেডিকেল, সার্জিক্যাল ও ডায়াগনস্টিক সরঞ্জাম প্রস্তুতকারকদের ব্যবসায়িক সম্ভাবনা বাড়ানো। এতে দেশের বিজ্ঞানী, ডিলার, পরিবেশক, আমদানিকারক এবং ক্রেতাদের জন্য আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির সঙ্গে সাক্ষাৎ ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ থাকবে। এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেড এ আয়োজন করেছে। সহযোগী হিসেবে রয়েছে এসডি প্রোমো মিডিয়া। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। সিলেটের ভোলাগঞ্জে কয়েকশো কোটি টাকার সাদা পাথর লুটে জড়িতদের বিষয়ে অনুসন্ধানের সুপারিশ করেছে দুদক এনফোর্সমেন্ট টিম। বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। সাদা পাথর লুটের সাথে জড়িত স্থানীয় 42 জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া ঋণের নামে 615 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক কর পরিদর্শক SM বাড়ি ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর রক্ষায় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। বিকেলে সাদা পাথরের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন ও পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পাথর লুটের সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে। যে পাথরগুলো চুরি হয়ে গেছে ইমিডিয়েটলি সেটাকে রিস্টোর করা, তো সেকেন্ডলি হচ্ছে এখানে কারা কারা ইনভলভ ছিল কি অবস্থা নেওয়া যায়, আর থার্ড হচ্ছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার জন্য কি প্রিভেন্টিভ মেজার নেওয়া যায়, তাই সলিউশন করা যায়। আবার নিয়ে নিচ্ছি বিরতি।
বিরতির পর্যা থাকছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কাজীর দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমদ সহ অন্যরা। এই রক্তের উপর দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছি। এই রক্তের উপর দিয়ে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব, যেখানে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা থাকবে, কেউ আর দেশের বাইরে যাবে না। তাদেরকে নিয়েই আমরা আমাদের স্বপ্ন আমরা সফল করব। রাজধানীতে গৃহকাজে নিয়োজিত শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রয়োজনীয়তা বিষয়ে সংলাপ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব AHM শফিকুজ্জামান। মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাজমুজ্জামান ভূঁইয়া। জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, শ্রমিক নেতা এবং শিশুরা সংলাপে অংশ নেন। সংলাপের সমাপ্তি ঘোষণা করেন আয়োজক সংগঠন ASDর নির্বাহী পরিচালক M.A. করিম। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠন। সাবেক MP সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কোনো গোষ্ঠীর বক্তব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বললেন তারেক রহমান। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলার আহ্বান। ডাকসুতে উমামার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঘোষণা। প্যানেল তৈরিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে ছাত্রদলের দাবি। বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা সম্পদ বিশ্বের বেশ কয়েকটি দেশে জব্দ। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই কিছু ফেরত আনার আশা। ভৌগোলিক অবস্থানের কারণে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। প্রাণহানি ক্ষয়ক্ষতি কমাতে টেকটনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণের তাগিদ। এবং সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে প্রত্যাশা। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য।